আজকের এই ভিডিওটি একটি ট্যুর প্ল্যানের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি শুধুমাত্র 10,000 টাকা খরচ করে অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে মাতা বৈষ্ণব দেবীকে দর্শন, এছাড়া শ্রীনগরের লোকাল সাইট সিন এবং হাউস বোটে থাকার অভিজ্ঞতা, এছাড়াও রয়েছে পুরো অমৃতসরকে ঘুরে দেখার একটি ট্যুর প্ল্যানের ভিডিও। যদি 2026 সালে আপনারা অমরনাথ যাত্রা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকৃত করবে, এই আপনাদের কথা দিচ্ছি। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। চলুন বিস্তারিত আলোচনার মধ্যে তাহলে প্রথমেই জেনে নিই যে এই ট্যুর প্ল্যানের জন্য আপনারা কখন আসবেন। তাই আপনাদের বলে রাখি, আমি যেহেতু অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখেছিলাম, তাই আপনাদের এই ট্যুর প্ল্যান আগামী 2026-এ যদি আপনারা অমরনাথ যাত্রা করছেন তবে আপনাদের এই ট্যুর প্ল্যানটি ভীষণভাবে আপনাদের কাজে লাগবে। তাছাড়া প্রায় সারা বছরই অমরনাথ যাত্রা ছাড়া এই ট্যুর প্ল্যানকে আপনারা কাজে লাগাতে পারেন। এবার আসি যে জম্মু অবধি আপনারা কিভাবে করে আসবেন। তাই বলে রাখি, কলকাতা স্টেশন থেকে ডেলি রয়েছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কিনা কলকাতা স্টেশনে সকাল 11:45 ছাড়ার পরে 45 ঘন্টা 5 মিনিট সময় নেয় এবং 2 রাত্রি ট্রেনে কাটানোর পরে তৃতীয় দিনের দিন সকালবেলা 8:50 পৌঁছিয়ে দেয় জম্মু তাওয়াই স্টেশনে এই জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমার এই ট্যুর প্ল্যানের সঙ্গে যেহেতু জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনের মিল রয়েছে, যার জন্য আমি জম্মু তাওয়াই এক্সপ্রেসের কথা বললাম। তাছাড়া স্ক্রিনে দেওয়া থাকলো আরও বেশ কিছু ট্রেনের ডিটেল, চাইলে আপনারা সেই সমস্ত ট্রেনেও চলে আসতে পারেন এই জম্মু অবধি। তাছাড়া কলকাতা থেকে জম্মু অবধি ফ্লাইটের অপশন রয়েছে, যার ভাড়া দিন 15 আগে যদি আপনারা টিকিট করেন সেক্ষেত্রে 7,500 থেকে 8,000 টাকা মতো ভাড়া লাগে। তবে যেহেতু আমার এই ট্যুর প্ল্যানকে আমি বাজেট ট্যুর প্ল্যান দেখাচ্ছি, এই ট্রেনের সঙ্গে আমার এই ট্যুর প্ল্যানের আপনারা কিন্তু মিল পাবেন। এবার আসি জম্মুতে এসে আপনারা কোথায় থাকবেন। তাই বলে রাখি, অমরনাথ যাত্রা চলাকালীন জম্মুর কাছেই রয়েছে ভগবতীনগর বেস ক্যাম্প। যেই বেস ক্যাম্পের মধ্যে থাকতে গেলে আপনারা শুধুমাত্র 50 টাকা দিয়ে এসি ডরমেটারিতে আপনারা থাকার সুযোগ পাবেন। এক রাত আপনারা ওইখানে থাকবেন। তাছাড়া বাকি রাতগুলো অমরনাথ যাত্রা করাকালীন এক এক জায়গায় এক একটা করে বেস ক্যাম্পে আপনারা এক একটা করে রাত কাটাবেন। তার খরচের হিসেব সবার পরে গিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আসি এই ট্যুর প্ল্যানে আপনারা কোন দিনে কি কি দেখবেন। এই ট্যুর প্ল্যানটি যেহেতু অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জায়গাকে মিলিয়ে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি কোনো এক মাসের 1 তারিখে আমি কলকাতা থেকে এই যাত্রা শুরু করলাম। তাহলে কলকাতা স্টেশন থেকে 1 তারিখে যাত্রা শুরু করতে গেলে এই জম্মু তাওয়া এক্সপ্রেস যেহেতু 45 ঘন্টা 5 মিনিট মতো সময় নেয়, 3 তারিখে গিয়ে আপনারা সকালবেলা 8:50-এর দিকে পৌঁছবেন জম্মু তাওয়া স্টেশনে। তাহলে জম্মু তাওয়া স্টেশনে পৌঁছানোর পরে সবার প্রথম যা কাজ থাকবে তা হবে RFID কার্ডকে কালেক্ট করা। এছাড়াও স্টেশনের কাছে যে সমস্ত দোকান রয়েছে সেখান থেকে আপনারা সিম কার্ড কিনে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা মনে করছেন যে না আপনারা ভগবতীনগর বেস ক্যাম্পের কাছে গিয়ে কিনবেন, সেখানে গিয়েও কিনতে পারেন। সিমের দাম আনুমানিক 350 থেকে 400 টাকা মতো হয়ে থাকে। তাহলে এবার জম্মু স্টেশনের বাইরে বেরিয়ে টোটো কিংবা অটো নিয়ে আপনাদের এবার পৌঁছে যেতে হবে ভগবতীনগর বেস ক্যাম্প, যার ভাড়া আনুমানিক 25 থেকে 30 টাকা মতো মাথাপিছু হয়ে থাকে শেয়ার হিসেবে। হচ্ছে বালতালের টিকিট কাউন্টার, যেখান থেকে অর্ডিনারি বাসের টিকিট পাওয়া যাচ্ছে। জম্মু টু দেখুন বালতাল লেখা রয়েছে অর্ডিনারি বাস, যার ভাড়া হচ্ছে 653 টাকা। আর টাইমিংয়ের যদি কথা বলা যায়, দেখুন সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি এই বাসের টিকিট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু এই অর্ডিনারি বাসের টিকিট কিন্তু কালেক্ট করতে পারেন। দাঁড়িয়ে রয়েছি এই ভগবতীনগর বেস ক্যাম্পে। এবার আপনাদের একে একে সমস্ত জায়গাগুলো দেখায়। যেমন দেখুন এই সামনে লেখা রয়েছে যাত্রী নিবাস, ঠিক আছে, ভগবতীনগর জম্মু। তো এটা হচ্ছে সেই যাত্রী নিবাস, যেখানে 50 টাকার বিনিময়ে আপনারা কিন্তু থাকতে পারবেন এসি ডরমেটারিতে। যে আগে এসেছে তারা কিন্তু ওই সমস্ত ডরমেটারিতে সিট পাবে, কিন্তু আর যারা দেখা গেল লেট করে আসলো তারা কিন্তু আর ডরমেটারিতে সিট পাবে না। তারা কিন্তু এরকমভাবে বাইরে এই গাদ্দা নিয়ে কিংবা চাদর ফাদর নিয়ে কিন্তু বাইরেই আপনাদেরকে রাত্রি কাটাতে হবে। আর সামনে অধিক লঙ্গর। এছাড়া আরেকটা জিনিস, এই যে সামনে যে বাস কাউন্টার দেখা যাচ্ছে লেখা রয়েছে ডরমেটারির জন্য আপনারা বুকিং করতে পারবেন, সেটা হচ্ছে ওই জায়গাটা। আর সঙ্গে ওইখান থেকে পেহেলগাম যাওয়ার জন্য বাস রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে। তো চলুন আপনাদেরকে পেহেলগামের টিকিট কাউন্টারতে কত টাকা মতো রেট নেয় সেটা এবার আপনাদের একবার দেখাই। নিজের তৈরি করা ডেট অনুযায়ী 3 তারিখে জম্মুতে পৌঁছানোর পরে জম্মু থেকে চলে আসতে হলো প্রথমত ভগবতীনগর বেস ক্যাম্প, এবং ভগবতীনগর বেস ক্যাম্পে আসার পরে 653 টাকা দিয়ে বাসের টিকিট কেটে নিলাম বালতাল যাওয়ার জন্য। প্রায় রাত্রি 2:30টার সময় ছাড়লো এবং 4 তারিখেই পৌঁছে দিল বালতালের বেস ক্যাম্পের কাছে প্রায় বিকেলের দিকে। 2:51 ফাইনালি আমি পৌঁছে গেছি বালতালের বেস ক্যাম্পের কাছে। দেখতে পাচ্ছেন সে লাল রঙের বোর্ড, শ্রী অমরনাথজি সাইন বোর্ড, যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এই বালতালের বেস ক্যাম্পের এন্ট্রি। সবার প্রথম বাস এখানে কিন্তু ড্রপ করবে, এবং ড্রপ করার পরে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে প্রথমত রেজিস্ট্রেশনকে আরও একবার চেক করিয়ে নেওয়ার জন্য, এবং রেজিস্ট্রেশন চেকিং হয়ে গেলে তারপরে সেখান থেকে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরেই লঙ্গরের ব্যবস্থা রয়েছে, সঙ্গে রয়েছে টেন্টের ব্যবস্থা।
আমার ধরে নেওয়া ডেট 1 তারিখ, আর এই 1 তারিখেই কলকাতা থেকে রওনা দেওয়ার পরে 4 তারিখের ঠিক কটার সময় এসে আপনারা বালতালে পৌঁছবেন তা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডোমেল গেট, যা আমি সিকিউরিটি কমপ্লিট করে আসলাম। আর ঘড়িতে এখন 4:14 ফাইনালি আমি স্টার্ট করলাম এখন এখান থেকে হাঁটা। এবার এই হেঁটে কতক্ষণ সময় লাগবে এই কেভ অবধি যেতে, টোটালটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। ডোমেল গেট দিয়ে আসার পরেই প্রথমতই আমরা যেটা দেখতে পেয়েছি, প্রথম এই বর্ডার রোড অর্গানাইজেশনের এই বোর্ডটি, যেখানে লেখা রয়েছে দেখুন হলি কেভ 11.75, মানে প্রায় 12 কিলোমিটারের থেকেও কিন্তু কম। তো এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া কিন্তু শুরু করতে হচ্ছে। 5 তারিখে বালতাল থেকে ঠিক কটার সময় হাঁটা আরম্ভ করেছি ইতিমধ্যেই তা আপনার সঙ্গে শেয়ার করেছি। আর এরপর রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে যে হলি কেভের কাছে পৌঁছে গেলাম কিছুই বুঝতে পারলাম না। সামনে দেখা যাচ্ছে হলি কেভ, আর কেভের জাস্ট পাশেই রয়েছে দেখুন এই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে যদি এই ডিস্টেন্সে যদি কথা বলা যায় 1.5 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি। দেখতে যতটা কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি অতটা কাছে না, একটু কিন্তু দূর রয়েছে। ঠিক আছে, হেলিপ্যাডে নামার পরে আপনাদেরকে এতটুকু কিন্তু হেঁটে যেতেই হবে, না হলে আপনাদেরকে পালকি নিতে হবে, আর না হয় আপনাদেরকে কিন্তু হেঁটে যেতে হবে। তো ডিস্টেন্সটা কতটা তা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। 12:26 ফাইনালি আমি পৌঁছে গেছি হলি কেভের কাছে। দেখুন এই যে সামনের দিকটা দেখা যাচ্ছে হলি কেভ। হলি কেভ পৌঁছানোর জন্য আমি কটার সময় স্টার্ট করেছিলাম বালতাল থেকে তা আপনার সঙ্গে শেয়ার করেছি, এবং এখানে কটার সময় পৌঁছালাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম। সামনে লেখা রয়েছে সঙ্গম টপ, যেটা কিনা 1 কিলোমিটার, পঞ্চতরণী হচ্ছে 4 কিলোমিটার, আর এমজি টপ হচ্ছে 14 কিলোমিটার, বালতাল হচ্ছে টোটাল 12 কিলোমিটার। ওই সামনেটাতে কিন্তু হলি কেভ, যা আমরা কিন্তু দর্শন করে আসলাম। তো আমি এখন এইটা দিয়ে চলে যাচ্ছি প্রথমত এই পঞ্চতরণী অবধি। ঘোড়ার রাস্তাটা এইটা, বালতাল দিয়েই হোক কিংবা পেহেলগাঁও দিয়ে যেতে গেলে ঘোড়া কিন্তু এটা দিয়ে যাবে। আর গিয়ে নিয়ে এই জায়গাটাতে এসে কিন্তু ঘোড়া কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, মানে এখান দিয়ে চলে যাচ্ছে যেটা বালতালের রুট, আর এইটা দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে পেহেলগাঁওয়ের রুট। তো এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি সংযম পয়েন্ট অ্যাকচুয়ালি বলা যেতে পারে। আর যারা হেঁটে যাবে তাদের জন্য হচ্ছে ওই নিচের ওই রাস্তাটা হচ্ছে হেঁটে যাওয়া। বালতাল দিয়ে যারা হেঁটে আসছে তারা দেখুন ওটা দিয়ে হেঁটে আসছে, ওই রাস্তাটা আপনি কিন্তু ঘোড়া দেখতে পাবেন না। দেখুন একটা কিন্তু ঘোড়া নেই, সমস্ত ঘোড়া এটা দিয়েই কিন্তু নেমে যাচ্ছে। আমি যথারীতি স্টার্ট করেছি কিন্তু পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে, এখন পঞ্চতরণী নিয়ে যাচ্ছি। চাইলে আপনারা পেহেলগাঁও দিয়ে যেতে পারেন, না হলে আপনারা বালতাল দিয়েও আপনারা কিন্তু যেতে পারেন। আমি যথারীতি পেহেলগাঁও দিয়ে যাচ্ছি। এই বোর্ডে লেখা রয়েছে পঞ্চতরণী 1 কিলোমিটার। 2025 সালে আমি প্রথমবার অমরনাথ যাত্রা করেছিলাম, আর রেজিস্ট্রেশনের জন্য পেহেলগাঁও রুট দিয়ে যেহেতু ডেটটা অনেকটা পিছিয়ে যাচ্ছিল, তাই আমি বালতাল রুট দিয়ে এসে এই বরফানি বাবার দর্শন করেছিলাম। আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে পেহেলগাঁওয়ের রুট দিয়ে বরফানি বাবার দর্শন করতে না পারলেও দর্শন করে নিয়ে যখন রিটার্ন আসবো তখন এই পেহেলগাঁওয়ের রুট দিয়েই আসবো, এবং সেটা অবশ্যই আমিও দেখবো এবং সঙ্গে আপনাদেরও দেখাবো। এবং এই রুটে কেমন কি খরচ সমস্তটাই কিন্তু তুলে ধরেছি এই পর্বে। এই পেহেলগাঁও রুটে যারা যারা পায়ে হেঁটে দর্শন করেন তাদের মধ্যে অধিকাংশ দর্শনার্থীরা এক তো পঞ্চতরণীতে থাকেন, না হয় শেষনাগে থাকেন। এছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে থাকার জন্য, তবে কোন টেন্টে কত টাকা করে ভাড়া নেওয়া হয় তা আপনার সামনে তুলে ধরলাম। এ হচ্ছে টোটাল এখানকার রেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রম শেষনাগ বেস ক্যাম্প। আজকে আবারও যাত্রা এখান থেকে শুরু করছি। আজকে সরাসরি চলে যাব হচ্ছে চন্দনবাড়ি থেকে পেহেলগাঁও। তারপরে আরও কি কি করা যায়, আপনাদেরকে কতটা কি দেখানো যাচ্ছে এই ভিডিওতে দেখা যাক। চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে যে পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনারা এই শেষনাগে যদি আসবেন, এই ধরনের এই যে যতগুলো আপনারা টেন্ট দেখতে পাচ্ছেন এখানে, সমস্ত টেন্টের এখানে যা ভাড়া সেটা হচ্ছে কিন্তু 600 টাকা করে পার হেড। এখানে কোনো খাটিয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে আসতে গেলে আপনাদেরকে এইরকম টেন্টেই থাকতে হবে, যেটা মানে মেঝেতে রয়েছে, যেমন কিছুটা এরকম ধরনের। এই যে সামনে টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত টেন্টই কিন্তু এরকম রয়েছে। মেন হচ্ছে যে যদি আপনারা কোনো কিছু চার্জ দেওয়ার কথা নিয়ে ভাবছেন, এখানে সন্ধ্যে 8টা থেকে রাত্রি 11টা অবধি কিন্তু এখানে ইলেকট্রিসিটি থাকে, মানে তার মধ্যে আপনাদেরকে যত রকম মোবাইল টোবাইল ক্যামেরা সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু চার্জ করে নিতে হবে। এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এটা সমস্ত জায়গাতে আমি কিন্তু পাইনি। পঞ্চতরণীতে যেমন এই ধরনের কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওইখানে ঢোকার পর থেকে আমরা কিন্তু লাইন পেয়েছি, তারপর থেকে কন্টিনিউ আমি কিন্তু কারেন্ট পেয়েছি আপ টু সকাল অবধি। কিন্তু এইখানে দেখলাম 8টা থেকে 11টা অবধি এই বছর টাইম দিয়েছে। সামনের বছরে গিয়ে কি হবে সেটা জানি না। পাওয়ার ব্যাংকে আপনারা কিন্তু রীতিমতো কিন্তু চার্জ করিয়ে নিয়ে আসবেন, এই জিনিসটা আপনাদেরকে কিন্তু জানানো ছিল। এর ভেতরে কিন্তু লঙ্গর রয়েছে খাওয়া দাওয়ার জন্য। এরপর শেষনাগ বেস ক্যাম্প থেকে পায়ে হেঁটে রওনা দেওয়ার পরে আনুমানিক 4 ঘন্টায় পৌঁছে গেছিলাম চন্দনবাড়িতে। চন্দনবাড়ির এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। আর এর জাস্ট পাশেই রয়েছে দেখুন ওই যে ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইয়াত্রীজ, মানে ওইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু যাত্রাটা কিন্তু স্টার্ট হয়। তো এখানকার এই যে সমস্তগুলো গাড়ি দেখছেন, সমস্ত গাড়ি শেয়ার গাড়ি, পার হেড এখানে 200 টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে। তো এই বেতাব ভ্যালি যে সমস্ত শেয়ার গাড়ি দাঁড়াবে কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। আমি এই গাড়ি ড্রাইভারকে বললাম, মানে স্পেশাল রিকোয়েস্টে ও কিন্তু দাঁড়ালো। 200 টাকা দিয়ে যখন আপনার চন্দনবাড়ি থেকে আপনারা যাচ্ছেন পেহেলগাঁওর পথে, ঠিক সেই সময়টাতে কিন্তু দেখতে পাবেন, এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বেতাব ভ্যালি। তো যথারীতি আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, চলুন শেয়ার গাড়ি বুঝতেই পারছেন, আরও বেশ কিছু প্যাসেঞ্জার রয়েছে, যাওয়া যাক। তো এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে
এই হচ্ছে হোটেল, চলুন আপনাদের ভেতরটা একবার দেখাই। এই হচ্ছে রুম নম্বর 109, এই হচ্ছে আমার রুম। ইউজ করেছি একদিন, যার জন্য কিন্তু রুমটা সেরকম হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এটা একটা ডবল বেডরুম, এখানেও একটা নিচে একটা বেড রয়েছে, আর চারিদিক মিলিয়ে কিন্তু কিছুটা এরকম ধরনের কিন্তু ভিউ রয়েছে। দেখুন এই রুমের মধ্যে যেটা আপনারা পাবেন না সেটা হচ্ছে মিরর কিন্তু পাবেন না। তো এই হচ্ছে রুম। দ্বিতীয়ত হচ্ছে এই রুমের দেখুন সামনে কিন্তু একটা ফ্রন্ট ভিউ রয়েছে, যেখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 2, গিজারের অপশন নেই, নর্মাল জলে আপনাদেরকে কিন্তু সান্দান কিন্তু করে নিতে হবে। এই রুমটার ভাড়া নিয়েছে আমার কাছ থেকে শুধুমাত্র 700 টাকা। তো একেবারে এটা হচ্ছে পেহেলগাম যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ডের একবারে অপোজিটে হচ্ছে এর ফ্রন্ট মুখ। আর এটাও জানানো ছিল যে আপনার পেহেলগামে এসে 700 টাকাতে আপনারা কিন্তু হোটেলে পেয়ে যাবেন। আমি হোটেলে কিন্তু রাত্রিবাস করলাম। ঠিক আছে, চলুন আজকে কোথায় যাচ্ছি সেটা আবার আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। পেহেলগাঁও থেকে যদি আপনারা যখন শ্রীনগর যাবেন মনে করবেন, শেয়ার গাড়ির কিন্তু অপশন রয়েছে। তো শেয়ার গাড়িতে যাওয়ার জন্য সবার প্রথম আপনাদেরকে নিয়ে নিতে হবে পেহেলগাঁও থেকে আনন্দনাগের জন্য হচ্ছে এইরকম ধরনের শেয়ার গাড়ি, যার ভাড়া লাগবে হচ্ছে 100 টাকা। আনন্দনাগে পৌঁছানোর পরে ওইখান থেকে আবারও কিন্তু গাড়ি রয়েছে নেক্সট শ্রীনগর যাওয়ার জন্য। তো চলুন ওখানে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে যে আমরা কোন গাড়িতে যাচ্ছি এবং কত টাকা ভাড়া নিচ্ছে। তো এই গাড়ির ভাড়া হচ্ছে টোটাল 100 টাকা পার হেড হিসেবে। আবারও স্টার্ট করলাম আনন্দনাগ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। দেখুন সমস্তটা কিন্তু শেয়ার গাড়ি। মিনিটে এসে পৌঁছলাম এই শ্রীনগরের ট্যাক্সি স্ট্যান্ডে। এ দেখুন সামনে লেখা রয়েছে, এই ভাড়াটা নিলে হচ্ছে 120 টাকা। তো এই আসলাম হচ্ছে ট্যাবেরা গাড়িতে। সপ্তম দিনে আমি যখন পেহেলগাঁও থেকে শ্রীনগর এসে পৌঁছলাম, সেই দিন আমার হাউস বোট বুক করা ছিল, আর তাই আমি সেই দিনটাতে কোনো রকম সাইট সিন করিনি। সরাসরি আমি চলে গেছিলাম হাউস বোটে, এবং সেই দিনটা সারাটা দিন আমি হাউস বোটের মধ্যেই কাটিয়েছিলাম। শিকারা রীতিমতো রেডি, তো চলুন যাওয়া যাক। উঠছি এখন এই শিকারাতে, যাচ্ছি হাউস বোটের জন্য। আপনারা যখন হাউস বোট বুক করবেন সেক্ষেত্রে কিন্তু এই শিকারাতেই আপনাদেরকে কিন্তু হাউস বোট অবধি কিন্তু পৌঁছতে হবে। হাউস বোট বুক করতে গেলে আপনারা কিন্তু একবার কিন্তু এটা ফ্রির কিন্তু অপশন পাবেন। ফাইনালি প্রবেশ করলাম আমি আজকে হাউস বোটে। এই হাউস বোটের মধ্যে কী কী ফেসিলিটি থাকে চলুন এবার আপনাদের একবার দেখাই। চলুন এবার আপনাদের রুমগুলো দেখাই, চলে আসুন আমার সঙ্গে। এই হচ্ছে গেট। তো ফাইনালি প্রবেশ করলাম রুমের মধ্যে। এবার আপনাদের দেখাই যে রুমের মধ্যে কী কী ফেসিলিটি আছে। তো রুমের মধ্যে যদি ফেসিলিটির কথা যদি বলা যায়, দেখুন এই হচ্ছে করিডোর, এখান থেকে প্রবেশ করার পরে এই হচ্ছে বেড। ঠিক আছে, বেডের মধ্যে মানে এইখানে দুজন আপনারা কিন্তু ভালো মতো কিন্তু থাকতেই পারবেন, আর আমি দুজন হিসাবে এটা কিন্তু বুক করেছি। আমার খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এই হাউস বোট, দেখতেই পাচ্ছেন। সঙ্গে এখানে কিন্তু টাওয়ালও দিয়েছে এবং দুটো দুটো করে দুটো পিলো দিয়েছে এবং দুটো কুশনও কিন্তু রয়েছে। হ্যাঁ, এছাড়া রয়েছে এখানে একটা বলতে পারেন ওই লেপের মতো কিংবা ব্ল্যাঙ্কেট টাইপের কিছু একটা দিয়েছে। সামনের দিকে একটা কিন্তু বড় সাইজের জানালা রয়েছে, যেটা কিন্তু খোলা যায়। দেখুন অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই হাউস বোটে থাকার। এই কথা একটা ড্রেসিং টেবিল রয়েছে, সঙ্গে এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে ফ্যান রয়েছে, আর উপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। দেখুন চারিদিক মিলে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এদিকটাতেও একটা কিন্তু জানালা রয়েছে। চলুন এবার আপনাদের একবার বাথরুমটাও দেখাই। এ হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে প্রথমত আপনারা এখানে একটা মিরর পেয়ে যাবেন, সঙ্গে রয়েছে বেসিন, এদিকটাতে রয়েছে কোমোড, আর এই জায়গাটাতে আপনারা বাথটবও কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে বাথটব, এই হচ্ছে হাউস বোটের বাথরুম। চলুন আপনাদের একবার কমন এরিয়াটাও দেখাই। এটা একটা কমন প্যাসেজ, দেখেন যে প্রত্যেকে হাঁটাহাঁটি করবে। এই হচ্ছে একটা কমন এরিয়া, দেখুন এখানে বসার সুন্দর এখানে কোচ রাখা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা জায়গাটা। খুব সুন্দরভাবে সাজানো গুছানো থাকে এই ধরনের হাউস বোটগুলো। তো আপনারা যদি এই সময় যদি মনে করছেন যে শ্রীনগরে আসছেন এবং ডাল লেকে এই ধরনের হাউস বোটে আপনারা থাকবেন মনে করছেন, আপনারা কিন্তু খুব সস্তায় কিন্তু থাকতে পারবেন। দুই দিক মিলিয়ে সোফা কোচ দুদিকেরই অপশন রয়েছে, সঙ্গে রয়েছে হচ্ছে টিভি। সব থেকে আমার যেটা প্রয়োজনীয় জিনিস যেটা আমি এখানে পেয়েছি সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অপশন রয়েছে। আজকাল আমরা টিভি কম দেখি, আমাদের ওয়াইফাইটা বেশি দরকার পড়ে। তো এই হাউস বোটে কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অপশন রয়েছে। তো আপনার সঙ্গে সমস্তটা শেয়ার করলাম। আমি কিন্তু এখানে কিন্তু স্টে করবো শ্রীনগরে ডাল লেকের মধ্যে। বেশ কয়েকজন মিলে আসছেন এই জায়গাটাতে, আপনারা কিন্তু বেশ আড্ডা মেরে নিতে পারবেন এই কমন এরিয়াতে। আর তাছাড়াও যদি আপনারা মনে করছেন যে এর বাইরেও আপনাদের জায়গা দরকার, তবে আপনারা এই জায়গাতেও আপনারা কিন্তু বসার অপশন পেয়ে যাবেন। দেখুন এখানেও কিন্তু সুন্দর বসে কিন্তু বিকেলটাতে কিন্তু কাটিয়ে দেওয়া যায়। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব এটা কত সস্তায় বুকিং করা যায় সেটার জন্য হেল্প করে নিতে। ফাইনালি শিকারা রাইডে বেরিয়েছি। के लिए कितना लेता है, क्या क्या पॉइंट दिखाएंगे बोलिए एक बार। मैं एक गोल्डन लेक, नेहरू लेक, मीना बाजार, फ्लोटिंग मार्केट, वेजिटेबल लैंड, कबूतर खाना, ओपन डल लेक मार्केट आएगा। दो मीना बाजार, फ्लोटिंग मार्केट। टोटल कितना टाइम लगेगा? इसमें लगता है 1.5 घंटा नॉन स्टॉप चलाने में। बाकी जो टाइम है ना कस्टमर का, वो मार्केट की फ्री टाइम होता है।
मीना बाजार फ्लोटिंग मार्केट। ये डल लेक 35 किलोमीटर लेक है। इसमें 3 लाख की आबादी रहता है। ये जो पहाड़ी पर दिख रहा है ना ऊपर, वो हो गया है मंदिर, शंकराचार्य मंदिर, शिव जी का मंदिर। इस रोड कहता है मुगल रोड। इसमें जाता है निशात, शालीमार, टूलिप गार्डन, बाटलीगंज गार्डन, परी महल, शंकराचार्य मंदिर भी जाता है यही रोड। তো এটাকে চলমান মানে জমি বলা হচ্ছে, মানে চলমান ল্যান্ড কিংবা চলমান ঘাস। দেখুন এইটা নাকি বলে এই শিকারের সঙ্গে যদি বেঁধে দেওয়া যায় তাহলে এটাও আমাদের শিকারের সঙ্গে চলতে থাকবে, এইরকম ধরনের হচ্ছে এই সমস্ত ঘাসগুলো। আর এই ঘাসের উপরে এই যে আপনারা যে শ্যাওলার মতো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিসগুলো এটার উপরে তোলা হয়, তুলে এটাকে জমি তৈরি করা হয় এবং এর উপরে 3 রকমের সবজি রীতিমতো বানানো হয়। একটা হচ্ছে টমেটো, দ্বিতীয় নম্বর হচ্ছে শসা, তৃতীয় নম্বর হচ্ছে কদু মানে লাউ। আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে কদু মানে লাউ, দেখুন লম্বা লম্বা লাউ ঝুলছে, দেখুন দেখছেন। এই জায়গাটাকে ওল্ড সিটি মার্কেট যেমন বলা হচ্ছে, একই রকম ভাবে এটাকেই ফ্লোটিং মার্কেটও কিন্তু বলা হচ্ছে। দেখুন এই যে এরকম ভাবে বিক্রি করা হচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, অনেক কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওগুলো এই শিকারার বোট, সমস্ত বোট কিন্তু এরকম হাতেই কিন্তু চালানো হয়। যেমন শাল, চাদর, অনেক কিছু আপনারা কিন্তু কিনে নিতে পারেন, দেখেও নিতে পারেন এই বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে হায়দার মুভি ডান হিয়ার, মানে ওই জায়গাটাতে কিন্তু শুটিং হয়েছিল। कश्मीर की कली आरज़ू जब जब फूल खिले, यहाँ पर वो गाना, ये चांद सा चेहरा रोशन जुल्फों से सुनहरा, तारीफ करो क्या उसकी, वो शम्मी को कुछ शर्मना टिगर इसीलिए। আচ্ছা, রিসেন্ট কাশ্মীরের শুটিংটা অ্যাকচুয়ালি এই জায়গাতেই হয়েছিল, এই ওপেন জায়গা, এবং এটা কিন্তু অনেকটাই কিন্তু বড় রয়েছে, দেখুন অনেকটা বড় এই জায়গাটা। ये हो गए मिंगी पॉइंट। ম্যাগি পয়েন্ট, এখানে আপনারা চাই কফি থেকে শুরু করে কাশ্মীরের ফেমাস যেটা কাওয়া, সেটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই সমস্ত জায়গাগুলো এই বোটের মাধ্যমে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। দেখুন অনেকে এসে অনেক বোট এখানে দাঁড়িয়ে রীতিমতো খাচ্ছে। নিউ কাশ্মীর হ্যান্ডলুম এম্পোরিয়াম, এই ধরনের হাতের কাজের যে সমস্ত জিনিসগুলো সেগুলোও কিন্তু এখানে কিন্তু দোকান কিন্তু রয়েছে। সে দাম কম বেশি যাই হোক না কেন, এইরকম জলের মধ্যে এই ধরনের মার্কেট করার একটা অন্যরকম কিন্তু অভিজ্ঞতাই কিন্তু রয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। যদি আপনারা আসবেন অতি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই শিকারা রাইড করতে। 5-6 জন অবধি এই বোটের মধ্যে, একটা বোটের মধ্যে অ্যালাউ করা হয়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 10 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা অবধি জিনিস এখানে কিন্তু তৈরি করা হয়, যার এটা কিন্তু ফ্যাক্টরি। শিকারা রাইড করছি আর বিঙ্গো তেরে মেরে খাচ্ছি। এই শিকারা রাইডের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন এরকম সিআরপিএফ এর ব্যাটালিয়ান এখানে দেখা যাচ্ছে, 144 ব্যাটালিয়ান, ঠিক আছে, মানে সিআরপিএফদের এখানে কিন্তু ক্যাম্পও কিন্তু রয়েছে এই মার্কেটের মধ্যে। এই শিকারা রাইড করতে করতে আপনারা কিন্তু এটাও কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাবেন। তার লোকদের জন্য দেখুন এরকম সবজি বিক্রি হচ্ছে। আর আপনারা দেখুন ওই যে সাদা মতো বোটটা, ওটা অ্যাকচুয়ালি বোট না, ওটা হচ্ছে চলতি ফিরতি পোস্ট অফিস, ঠিক আছে, মানে এখানকার সমস্ত লোকেরা ওই পোস্ট অফিসকে কিন্তু ইউজ করে এবং এটা কিন্তু অনেক পুরনো। আর দেখুন এটা কিন্তু রীতিমতো জলের মধ্যেই কিন্তু রয়েছে বোট। এরকম ভাবে বোটের মধ্যে তৈরি করে নেওয়া হচ্ছে কফি, দেখুন ফ্লোটিং শপ। তো এই শিকারা রাইডের মাধ্যমে আপনারা এরকম কফি, আপনারা দোকান, আপনারা বিস্কিট, সমস্ত কিছু, যেমন কেনাকাটার দোকান রয়েছে, একই রকমভাবে মানে চলতি ফিরতি মার্কেট আপনারা বলতে পারেন। দেখুন এইভাবে করে কিন্তু এটা কিন্তু বানানো হচ্ছে। এটা হচ্ছে এখানকার ফেমাস কফি, ঠিক আছে, এরা বলছে 50 টাকা করে কিন্তু দাম, ঠিক আছে। তো রাইড কমপ্লিট আমার এই শিকারা রাইড। আমি নেমেছি 9 নম্বর ঘাটে, দেখুন এখানে লেখাও রয়েছে 9 নম্বর। তো এইরকম অনেকগুলো গেট রয়েছে। যদি আপনারা মনে করছেন যে এই শঙ্করাচার্য মন্দিরে যদি আপনারা যাবেন মনে করছেন, সেক্ষেত্রে আমি বলবো যত আপনারা 14-15 দিকে আপনারা যাবেন ততটাই কিন্তু ভালো, ঠিক আছে। তার কারণ হচ্ছে যতটা আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন টোটো ভাড়া কিন্তু ততটাই কিন্তু কম নিবে। তো দেখা যাক, আমি 9 নম্বর থেকে বেরালাম, হয়তো আমার পেছন থেকে দেখতেও পাচ্ছেন, এ দেখুন হচ্ছে 9 নম্বর গেট। 9 নম্বর গেট থেকে বেরালাম, এখন এখান থেকে চলে যাব শঙ্করাচার্য মন্দির। আরও সঙ্গে কি কি দেখা যায় এবং কত টাকা নিচ্ছে সেটা অবশ্যই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। তবে একটা কথা আপনাদেরকে জানানোর আছে, যখন আপনারা এই শিকারা রাইড করবেন কথাবার্তা অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু ফাইনাল করে নেবেন। কারণ এরা ওঠার সময় দেখা গেল এই যে আমার কাছে যখন ধরে নেন 1000 টাকা ফাইনাল হয়েছিল, নামার সময় বলছে আমার 200 টাকা বক্সিস লাগবে। তো বক্সিস তো খুশি মতো দেওয়া হয়, এখানে ও কি বলছে রীতিমতো ক্লেম করছে, মানে জোর করছে। আপনি যতক্ষণ না ওনাকে সন্তুষ্ট করতে পারছেন ও আপনাকে শিকারা থেকে কিন্তু নামাচ্ছে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ঘটছে। আর শিকারাতে ঘুরে দেখলাম, সেটা তার চেহারা আমি অবশ্যই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। পারলে আপনারা তার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই তাকে এই ভিডিও কিন্তু দেখাবেন যে আমি 1000 টাকা দিয়েছিলাম, মানে 1000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, তারপর আবার আমার কাছ থেকে আলাদা করে কিন্তু 200 টাকা কিন্তু নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু খুব বাজে জিনিস লাগলো আমার, যেটা হাউস বোটে আমাকে বলেছিল যে আপনি 2 বার করে যাওয়া আসা করতে পারবেন। পরে গিয়ে যখন দেখা গেল, আজকে যখন আমি বলছি যে আমি ওখান থেকে রিটার্ন আসবো, তো বলছে আপনার 2 বার হয়ে গেছে, আপনাকে 500 টাকা এক্সট্রা দিতে হবে। মানে একবার যাওয়া আসার জন্য, যাওয়া আসাও না, শুধুমাত্র আমাকে একবার
ধরে নেন ড্রপ করছে, মানে হাউস বোট থেকে আমাকে ড্রপ করছে, সেটার জন্য আমার কাছ থেকে নেওয়া হচ্ছে টোটাল আবার 500 টাকা ক্লেম করেছে। তো যাই হোক, আমি আবার কাস্টমার কেয়ারে কথা বলে নিয়ে সেটা আমি কিন্তু ফাইনাল করেছি। তো এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু আপনারা কিন্তু সাবধান, এগুলো কিন্তু কাশ্মীরে কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু হচ্ছে, যেটা কিন্তু আমি দেখলাম। আর যদি এখনকার যদি কথা বলা যায়, লোকজন সেরকম কিন্তু নেই, মানে ট্যুরিস্ট টোটালি কিন্তু ফাঁকা রয়েছে। আমার পেছন দিকেও যেমন দেখতে পাচ্ছেন, দেখুন একই রকমভাবে সামনেও সমস্ত শিকারা, মানে এই শিকারাগুলো কিন্তু এরকম কিন্তু খালি বসে রয়েছে। তো এইরকম ধরনের 5খানা 6খানা স্পট দেখাবে, সঙ্গে হচ্ছে শঙ্করচারিয়া মন্দিরও দেখাবে। সব মিলিয়ে টোটাল 800 টাকা আমি ফাইনাল করলাম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনারা কিন্তু দাম দর কিন্তু করে নেবেন। তার কারণ হচ্ছে দাম দর যদি না করে নেন তাহলে কিন্তু ঠকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এরা 1500 টাকা বলছে, ফাইনাল করলাম দেখুন 800 টাকা, মানে 700 টাকাই নাই হয়ে গেল। ফার্স্ট में कहाँ पर जा रहे हैं? मंदिर का नाम क्या है? শঙ্করচারিয়া। এখানে কিন্তু লঙ্গরেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই শঙ্করচারিয়া মন্দিরে যাওয়ার পথে। এই মন্দির কত সালে দেখুন স্টার্ট হয়েছে তা এখানে লেখা রয়েছে। এই শঙ্করচারিয়া মন্দিরের উপর থেকে যখন আপনারা নিচের দিকে ভিউ দেখবেন, কিছুটা দেখুন এইরকম ধরনের কিন্তু ভিউ দেখা যাচ্ছে। পুরো শ্রীনগর শহরকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এই শঙ্করচারিয়া মন্দির থেকে। নিচে ওখানে রয়েছে বসার মতো জায়গা, সঙ্গে রয়েছে টয়লেট, আর চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যাচ্ছে, মানে শ্রীনগরের এই শঙ্করচারিয়া মন্দির থেকে। দেখুন কিছুটা মনে হচ্ছে হয়তো বা যে ফ্লাইট থেকে হয়তো বা তোলা হচ্ছে ছবি, কিন্তু আদৌ তা না। দেখেন আমি এখন কিন্তু মন্দিরের মধ্যেই রয়েছি, আর এই চূড়াটা যে বহুত দূর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে পৌঁছে গেছি মুঘল গার্ডেন চশমি শাহি। তো চলুন, চলে আসলাম টিকিট কেটে নিয়ে নিশাতে যাওয়ার জন্য। আর এখানকার এন্ট্রি ফি রয়েছে 30 টাকা। চলুন দেখে বেরোচ্ছি এই নেহেরু মেমোরিয়াল। আর এই নেহেরু মেমোরিয়াল দেখে বেরানোর আগে আপনাদের একটা জায়গা দেখা, দেখুন এখানে সুন্দর একটা কিন্তু লেক রয়েছে। তো চলুন যাওয়া যাক, এর পরের স্পটে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এর এই ধরনের টোটাল 5খানা কিন্তু গার্ডেন রয়েছে, যা একটা একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিটারই এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে, অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে 15 টাকা, আর ফরেনারদের জন্য রয়েছে 100 টাকা করে। তো সমস্ত গার্ডেনেরই মোটামুটি একই রকমেরই আপনারা কিন্তু ছাপ দেখতে পাবেন। এই লাস্ট স্পট দেখে নিলাম, যখন শ্রীনগরে আসবেন এই ধরনের সাইট সিন আপনারা কিন্তু করে নিতে পারেন। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো কিন্তু সময় লাগবে। এটা আপনারা কিন্তু মাথায় রেখে এই সাইট সিনটা আপনারা কিন্তু করবেন। যদি সিজনে আসেন সেক্ষেত্রে এই অটো ভাড়া মোটামুটি ধরেন 1200-1500 টাকা করে কিন্তু হয়। আমি যেহেতু অফ সিজনে এসেছি ওই জন্য এরকম টাকা নিয়েছে। ভালোই লাগলো শ্রীনগরে এই সমস্ত জায়গা। তবে একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো, শ্রীনগরে আসার পরেও এখানে কিন্তু যথেষ্ট কিন্তু গরম রয়েছে। এইটা কিন্তু আমার কিন্তু খারাপ লাগলো, যা আপনার সঙ্গে শেয়ার করলাম। জুলাই মাসের 13 তারিখ, আর রীতিমতো কিন্তু গরমে কিন্তু হাঁসফাঁস করার মতো ব্যাপার এই শ্রীনগরের মতো জায়গাতে এসে। আমার সাইট সিন কমপ্লিট। সকালবেলা আপনাদেরকে শিকারা রাইড দেখিয়েছিলাম, কত কি খরচ হয়েছিল তা আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে আমি যাবো হচ্ছে সরাসরি এখন কাটরা। তো এই গাড়িটা সরাসরি কাটরা যাচ্ছে না, এটা যাচ্ছে ডোমেল থেকে নেমে আবার আমি কিন্তু গাড়ি ধরে চলে যাবো হচ্ছে কাটরা অবধি। শ্রীনগর থেকে যদি আপনাদেরকে যেতে হয় কাটরা জম্মু, তবে আপনারা কিন্তু এই জায়গাতে চলে আসতে পারেন। এখানে মোটামুটি গাড়ি কিন্তু পাওয়াই যায়। আর আমি এখান থেকে গাড়ি ধরলাম, এই ট্যাবেরা গাড়িটা আমাকে নিয়ে যাচ্ছে, যেটা ভাড়া নিচ্ছে এখান থেকে 1000 টাকা মতো। তো এইরকম ধরনের গাড়ির কিন্তু অপশন রয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু সেই দেখুন ওখানে TCR আন্ডার ফ্লাইওভার শ্রীনগর লেখা রয়েছে। তো এই হচ্ছে এখানকার অ্যাড্রেস। তো চাইলে আপনারা এখান থেকে এসব কিন্তু গাড়ি কিন্তু নিতে পারেন। ঘড়িতে 7:47 ফাইনালি রওনা দিলাম শ্রীনগরের TRC ট্যাক্সি স্ট্যান্ড থেকে। ফাইনালি আমি পৌঁছে গেছি, বৈষ্ণব দেবী দর্শনের জন্য চলে এসেছিলাম। এবং আমার পেছন থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অফিস। এই অফিসের মধ্যে রেজিস্ট্রেশন করে নিলাম। আর এই রেজিস্ট্রেশনের টাইম হচ্ছে সকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আমি চলে এসেছিলাম শ্রীনগর থেকে একটা ট্যাবেরা করে, যেটা কিনা 1000 টাকা মতো ভাড়া নিয়েছে। এসে নেমেছিলাম ডোমেল বলে একটা মানে জায়গাতে। সেই ডোমেল থেকে আবার আমি টোটো নিয়েছিলাম, যেটা কিন্তু 250 টাকা মতো ভাড়া নিয়েছিল। এবং সেই ভাড়া দিয়ে টোটোতে করে আবার আমি চলে এসেছিলাম রীতিমতো এই কাটরা বাস স্ট্যান্ডের কাছে। ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটরা বাস স্ট্যান্ডে। এই যে দেখুন এটাই আমার পেছন থেকে দেখাচ্ছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি RFID কার্ড কালেক্ট করলাম, আমার কার্ড। তো এই কার্ড কালেক্ট করে নিলাম, এটার জন্য কোনো পয়সা লাগে না। এসে লাইনে দাঁড়ালাম, আধার কার্ড দিলাম, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন সরাসরি চলে যাচ্ছে এখান থেকে প্রথমত হচ্ছে বানগঙ্গা, সেখানে গিয়ে ফ্রেশ হবো, হয়ে নিয়ে সেখান থেকে যাত্রা কিন্তু শুরু করবো। ঘড়িতে এখন 4:24 পৌঁছে গেলাম এই মাতার মন্দিরের একবারে সামনে। দেখুন এদিকটাতে দেখলে আপনারা বুঝতেই পারবেন, এই হচ্ছে মেন গেট। তো এই অবধি আসার জন্য যদি আপনারা এই স্ট্যান্ডে নামছেন বাস স্ট্যান্ডে, সেক্ষেত্রে বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা কিন্তু এই অবধি অটো করে চলে আসতে পারেন। সেটার জন্য 100 টাকা করে অটো নিচ্ছে। এবার আপনারা 3 জন থাকেন, 4 জন থাকেন, ওটা শেয়ার হয়ে যাবে। আমরা 4 জনে আসলাম, মানে আমার কিন্তু 25 টাকা পড়লো। চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। ঘড়িতে এখন 6:09। আর এই হচ্ছে বানগঙ্গা, যেখানে সবাই স্নান করে নিচ্ছে।
এই দিকটাতে সবাই স্নান করছে, তাছাড়া এদিকে জেন্টস লেডিস দুটোরই কিন্তু অপশন রয়েছে। এই ক্লক রুমে রীতিমতো ব্যাকপ্যাক সমস্ত কিছু কিন্তু রেখে দিলাম। তো চলুন স্নান করে নিলাম এই বানগঙ্গাতে, এবার যাচ্ছি পুরো মাতাদিকে দর্শন করার জন্য। তো মাতাদিকে দর্শন করতে এসে এরকম ফিতে পর্যন্ত বেঁধে নিলাম, যে ফিতের দাম নিল এখান থেকে 5 টাকা করে, চাইলে আপনারাও কিন্তু বেঁধে নিতে পারেন। এই মাতাদির দর্শন করতে যাওয়ার সময় এরকম যেমন ফাঁকা যেমন জায়গা রয়েছে, একই রকম ভাবে এখানে কিন্তু সেটও রয়েছে, দেখুন এই উপরটাতে। আপনারা এই সেট দিয়ে যখন হাঁটবেন মনে করছেন, যদি আপনারা মনে করছেন যেখানে বৃষ্টির ভয়, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ উপরে দেখতে পাচ্ছেন সেট কিন্তু বানানো আছে। তো যার জন্য যদি বৃষ্টি হয় কিংবা রৌদ্র উঠে, তো রীতিমতো আপনার সেটের মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু হেঁটে চলে যাবেন। এই বাবা অমরনাথজিকে দর্শন করার পর থেকে এই যে আজকে বৈষ্ণব দেবীর যে দর্শন করছি, এতটুকু কিন্তু কষ্ট হচ্ছে না। বুঝার চেষ্টা করে নিন যে বাবা অমরনাথজিকে দর্শন করতে গেলে কতটা কষ্ট হয়। এখানে দু রকম অপশন রয়েছে, যদি আপনারা এইভাবে করে হেঁটে যান দেখুন সেক্ষেত্রে কিন্তু সেট বানানো আছে, এবং এইটাতে মানে আপনাদেরকে অনেকটাই চলতে হবে, আর তার পাশেই রয়েছে কিন্তু একই রকমভাবে সিঁড়ি। আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে যেতে গেলে যে সুবিধাটা হবে, আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবেন এই উপরটা। তো চেষ্টা করবেন আপনারা যদি সিঁড়ি দিয়ে যেতে পারেন, তবে সিঁড়ি দিয়ে যেতে, তবে অনেকগুলো রাউন্ড আপনারা কিন্তু বেঁচে যাবেন। মাতা দিতে যাওয়ার জন্য এইরকম ধরনের দেখুন পালকি রয়েছে। অমরনাথে একরকম, এই মাতা বৈষ্ণব দেবীতে আরও একরকম। দুই ক্ষেত্রে চেয়ার ব্যবহার করা হচ্ছে, তবে এটা কিন্তু একটু অন্যরকম ক্যাটাগরি। দেখুন ফাইনালি আমি এখন পৌঁছে গেছি অর্থকুমারী মন্দিরের কাছে। মোটামুটি মিডিল পজিশনে রয়েছে এই অর্থকুমারী মন্দির, আর এরপরে আরও মোটামুটি অর্ধেকটা মতো উপরে উঠতে হবে, তারপরে কিন্তু আমরা কিন্তু দর্শন পেয়ে যাব মাতাদির। তারপরে মাতাদির দর্শন হয়ে গেলে তারপরে আবার আমরা কিন্তু চলে যাব হচ্ছে ভৈরব বাবাকে দর্শন করার জন্য। অ্যানাউন্সমেন্ট ইনকোয়ারি দেখাচ্ছে, আর এর পাশেই রয়েছে ওখানে রেন্টেড অ্যাকোমোডেশন যেমন লেখা আছে, একই রকম এদিকে লেখা আছে সারদা ভবন, যেখানে ফ্রি অ্যাকোমোডেশন। এখানে ফ্রি রয়েছে, এখানে রেন্টেড রয়েছে, মানে দুই রকমেরই কিন্তু অপশন রয়েছে। তো চাইলে আপনারা এখানে এসে কিন্তু থাকতেও পারেন। এ হচ্ছে চারিদিক মিলে কিছুটা ভিউ। তো চলুন যাওয়া যাক। এই অর্ধকুমারী থেকে কিছুটা উপরে উঠতে গেলে আপনারা এখানে অর্ধকুমারী লঙ্গরও দেখতে পাবেন। দেখুন ওখানে হিন্দিতে লেখাও রয়েছে যদিও বা। তো এই হচ্ছে লঙ্গর, চাইলে আপনারা এর মধ্যে কিছু খাবার খেয়ে নিতে পারেন এই লঙ্গর থেকে। এই হচ্ছে লঙ্গর। হেলিকপ্টার এই জায়গাতে অনবরত কিন্তু ওঠানামা করছে দেখুন রীতিমতো, এবং খুব কাছে থেকে দেখা যাচ্ছে, আর বিশাল কিন্তু শব্দ হচ্ছে। এখান থেকে এসে জাস্ট এই জায়গাতে সামনেই কিন্তু নামাচ্ছে, হ্যাঁ এখানে ল্যান্ড করছে, আবার এখান থেকে টেক অফ করে নিয়ে চলে যাচ্ছে এই হেলিকপ্টার। মানে অনবরত যাওয়া আসা করছে হেলিকপ্টার এখান থেকে, দেখুন এক্ষুনি ল্যান্ড করবে। যেমন ভবন যাওয়া যাচ্ছে, একই রকমভাবে ওয়ে টু এদিকে লেখা রয়েছে হচ্ছে ভৈরন ঘাটি, মানে এদিক দিয়ে হচ্ছে ভৈরন ঘাটি যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে ভবন। তো যেহেতু আমাদের এখনও দর্শন হয়নি, তো আমাদেরকে এখন চলে যেতে হবে ভবনের দিকে। তো ভবন এখনও মোটামুটি 3 কিলোমিটার। আর এই জায়গাতে এসে আপনারা হেলিপ্যাড গ্রাউন্ড দেখতে পাবেন, যেখানে হেলিকপ্টার রীতিমতো নামা ওঠা করছে। দেখুন ওই যে ওই জায়গাটা টেক অফ করে নিল, জাস্ট টেক অফ করলো এক্ষুনি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মন্দির, ঠিক আছে? ওখানে দেখুন একটু ভালো করে, ওই জায়গাতে দেখুন লেখা রয়েছে জয় মাতা দি। তো ফাইনালি পৌঁছে গেছি, এখন মাতাকে দর্শন করে আসবো। ঠিক কি জিনিস আপনারা এই মন্দিরের মধ্যে নিয়ে যেতে পারবেন না তা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। এই সমস্ত জিনিস মানে কোনো রকম আপনারা এই ধরনের জিনিস আপনার ভেতরে নিয়ে যেতে পারবেন না। চলুন এই সমস্ত জিনিসগুলো জমা দিয়ে আসি, মাকে দর্শন করে আসি, তারপরে বাকি আপডেট আবার আপনাদেরকে এসে নিয়ে আবার কিন্তু দিচ্ছি। যথারীতি বৈষ্ণব দেবী দর্শন করা হয়ে গেল। এই মুহূর্তে আমি দর্শন করে বেরালাম ভৈরব বাবার মন্দির। আমি যথারীতি নিচে থেকে অনেক চেষ্টা করলাম এই উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে রোপওয়েতে কত টাকা লাগে এবং কি না, সমস্তটা তার ডিটেল আমি চেষ্টা করলাম অনেক যে আপনাদেরকে দেখাবো বলে, কিন্তু আমি কিন্তু কোনো রকম দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে এখানে ওয়েদার হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছিলো এবং এত বেশি বৃষ্টি হচ্ছিল এখানে যে আর আলাদা করে কিন্তু কিছু বলার নেই। রোপওয়ে রীতিমতো বন্ধ করে দেওয়া, আমাকে নিচ থেকে উপর অব্দি হেঁটে ওঠার পরে আমি রীতিমতো দর্শন করলাম, এবং বৃষ্টির জন্য রোপওয়ে আজকে টোটালি কিন্তু ক্যান্সেল থাকলো। ঠিক আছে, তো যতটা পারলাম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম। আর ওয়েদারের যদি কথা বলা যায়, দেখুন চারদিক মিলে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। ওয়েদার এখন অব্দি কিন্তু ঠিক হয়নি, চারিদিক মিলিয়ে দেখুন এখনও কিন্তু মেঘ রয়েছে। ধরনের আজকে ওয়েদার হঠাৎ করে হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু সেইভাবে করে কিন্তু আর কিছু দেখাতে পারলাম না। যথারীতি এসে আমি এই ভৈরব বাবাকে আমি কিন্তু দর্শন করলাম। তো চাইলে আপনারা যখন আসবেন মাতাদির পরে অতি অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন ভৈরব বাবাকে দর্শন করে। ঘড়িতে এখন 9:58। ফাইনালি আমি পৌঁছে গেলাম এই বৈষ্ণব দেবী যাত্রা কমপ্লিট করে। পেছন থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দেবগঙ্গা, যেখান থেকে আজকে আমি আমার সকালের যাত্রা শুরু করেছিলাম। এরপর মাতা বৈষ্ণব দেবীর মেন গেট থেকে আবারও অটো করে চলে এসেছিলাম 25 টাকা ভাড়া দিয়ে কাটরা বাস স্ট্যান্ড অবধি, এবং কাটরা বাস স্ট্যান্ড থেকে 150 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম জম্বুতে, এবং জম্বু থেকে আবারও টোটো করে 25 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম ভগবতীনগর বেস ক্যাম্পে। আর এই ভগবতীনগর বেস ক্যাম্পেই আমি আমার লাগেজ জমা রেখে আমি অমরনাথ যাত্রার জন্য রওনা দিয়েছিলাম।
তাই আমি ঘুরে এসে নিয়ে এখান থেকে লাগেজও কালেক্ট করেছিলাম, সঙ্গে আমি রাত্রি যাপনও করেছিলাম এই ভগবতীনগর বেস ক্যাম্পে। এবং সকালবেলা যখন আমি রওনা দিই তখন এইখান থেকে আমি লঙ্গর থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমি রওনা দিয়েছিলাম। গতকালকে রাত্রিবেলা এসে আমি এইখানে এসে স্টে করেছিলাম এই ভগবতীনগর বেস ক্যাম্পে। আজকে এখান থেকে আবার রওনা দিয়ে এখন চলে যাচ্ছি সরাসরি হচ্ছে অমৃতসর। তো চলুন অমৃতসর যাব এবং অমৃতসরে কোথায় থাকছি, কি কি ঘুরে দেখছি সমস্তটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু তুলে ধরবো। কথা যদি বলা যায়, দেখুন এখন 1:09 ট্রেন রয়েছে আমার 2:20 ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দিলাম এখন জম্মু রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। টোটো করে পার হেড হিসাবে যদি ভাড়া বলা যায় 20 টাকা, 30 টাকা, 25 টাকা কোনো ঠিক নেই। দুজন মিলে আমরা যাচ্ছি, 50 টাকা ভাড়া দিলাম। 18310 জম্মু তাওয়াই সম্বলপুর এক্সপ্রেসে করে এখান থেকে চলে যাচ্ছি এখন অমৃতসর। আর আমার এই ট্রেনে কোচ রয়েছে হচ্ছে স্লিপার ক্লাসের S2-তে 71, মানে সাইড লোয়ার। চলুন ভেতরে যাওয়া যাক এই স্টেশনের মধ্যে। তো এই হচ্ছে আমার ট্রেনের কোচ S2। তো চলুন উপরে যাওয়া যাক। 71 আমার সিট নম্বর, মানে সাইড লোয়ার। এই হচ্ছে 71। এই হীরানগর ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন রয়েছে পাঠানকোট জংশন স্টেশন। পাঠানকোট জংশন স্টেশন আমাদের জন্য আরও বেশি আনন্দদায়ক স্টেশন এই কারণে, কারণ এই স্টেশন থেকে আমাদের সে বেঙ্গলের সিম কিন্তু চালু হয়ে যাবে। মানে আমি এতদিন অবধি যে জম্মু কাশ্মীরের যে সিম যে ইউজ করছিলাম, এই পাঠানকোট স্টেশন জাস্ট ঢোকার আগেই শুরু হয়ে যায় আমাদের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। মানে তখন আর জম্মু কাশ্মীরের সিম ইউজ না করলেও চলে। জম্মু কাশ্মীরের যে সিম হয় সেক্ষেত্রে কিন্তু মানে তার নেটওয়ার্ক চলে যায়, আর নেটওয়ার্ক চলে আসে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিমের। জম্মু তাওয়াই থেকে রওনা দেওয়ার পরে আমাদের ট্রেন 206 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলো এই অমৃতসর জংশন স্টেশনে। এই হচ্ছে অমৃতসর জংশন স্টেশন। স্টেশনের বাইরে বেরোতে গেলে অনেক কিন্তু গাড়ির অপশন রয়েছে। ওদিকটাতে রয়েছে অটো প্লাস টোটো, সমস্তটাই রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরোটা মিলিয়ে হচ্ছে স্টেশন। অমৃতসর স্টেশনের বাইরে থেকে আমি লোকেশন মেরে দেখলাম গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে পায়ে হেঁটে যেতে গেলে 2.5 কিলোমিটার, আর যদি গাড়িতে করে যাওয়া যায় সেক্ষেত্রে 4.9 কিলোমিটার। তো অটো কিছু একটা নিব, তারপরে কিন্তু চলে যাবো সে গোল্ডেন টেম্পলের কাছে। হোটেলটা এই টেম্পলের একবারে আশেপাশে নেওয়ার ইচ্ছে আছে। এই হোটেলটা এই স্বর্ণ মন্দিরের জাস্ট পাশেই রয়েছে, 2 মিনিট হাঁটা পথে কিন্তু এসে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই হোটেলে। এই হচ্ছে এই হোটেলের অ্যাড্রেস। এই হোটেলটা কিন্তু এসি হোটেল। এটা 6-7 খাট, মানে 2 জনের জায়গায় 3 জন আপনারা কিন্তু ভালো মতো থাকতে পারবেন। দেখুন উপরে কিন্তু এসি রয়েছে, আবার ফ্যানও রয়েছে, ঠিক আছে। সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে তো বাথরুমের মধ্যে ফ্যান, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। সঙ্গে এখানে কিন্তু গিজার রয়েছে যেটা ভালো মতোই কাজ করছে। এখানে রয়েছে হচ্ছে কোমোট, ওখানে রয়েছে মগবালতি, এদিকটাতে রয়েছে আরেকটা বেসিন, আর এদিকে রয়েছে মিরার। তো এই হচ্ছে রুমের হচ্ছে বাথরুম, যা মোটামুটি খারাপ না, ভালোই, কারণ অনেকটা কিন্তু স্পেসিয়াস আছে এই বাথরুমটা। এরপর পুরো সন্ধ্যেটা কাটিয়েছিলাম এই অমৃতসরের গোল্ডেন টেম্পলের এই অপূর্ব সুন্দর রূপ দেখে, সঙ্গে এখানে রাতের বেলা লঙ্গরেরও সেবা নিয়েছিলাম। হোটেলের বাইরে দিক দেখুন গুরজিৎ হোটেল লেখা রয়েছে। তো আমি এই হোটেলে এসে কিন্তু কালকে স্টে করেছিলাম। এই হোটেলের ভেতরটা তো আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম। এখানে সিজনের কথা আমার জানা ছিল না, আমি হোটেল থেকে জানতে পারলাম যে এখানে সিজন নাকি বলে অক্টোবর থেকে শুরু করে ওই জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। তো এই সময়টাতে নাকি বলে প্রচুর পরিমাণে ভিড় হয়। এরপর হোটেলে চেক আউট করে নিয়ে গোল্ডেন টেম্পলের লাগেজ কাউন্টারে লাগেজ জমা রেখে গোল্ডেন টেম্পলে লঙ্গরে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই জালিয়ানওয়ালাবাগকে ঘুরে দেখার জন্য। এই জালিয়ানওয়ালাবাগে প্রবেশের জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই, এটা সমস্তটাই ফ্রি রয়েছে। আর এই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে গোল্ডেন টেম্পলের জাস্ট পাশেই, আপনারা পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারেন এই পুরো জালিয়ানওয়ালাবাগকে। জালিয়ানওয়ালাবাগ দেখে নিয়ে বেরিয়ে পড়লাম এক্সিট গেটের বাইরে থেকে এরকম অটোতে করে। এই হচ্ছে শেয়ার অটো। এই অটো ভাড়া নিল হচ্ছে এখান থেকে বাঘা বর্ডার আপ অ্যান্ড ডাউন হচ্ছে 150 টাকা। ভাড়াটা কিন্তু অনেকে কিন্তু 100 টাকাও বলছে। 100 টাকা দিয়ে নিয়ে গিয়ে ওইখানে আপনাদের ব্যাগ ট্যাগ রাখিয়ে নিয়ে ওখানেও আবার বেশ কিছু ইনকামের ব্যাপার আছে। যখন আপনারা যাবেন সেই সময় চেষ্টা করবেন ছোটো ধরনের কোনো ব্যাগ ক্যারি করতে, তাহলে আলাদা করে আর কোনো আপনাদেরকে লাগেজ রাখার ব্যাপার থাকবে না। আর অবশ্যই আপনারা কিন্তু এই সমস্ত কথা কিন্তু বলে নেবেন যে আমি কিন্তু ওখানে লাগেজ রাখবো না, কিংবা তার জন্য এক্সট্রা করে কিন্তু কোনো পয়সা দিব না। 3:56 তো আমি এই টাইমে বেরালাম এই বাঘাবাটার উদ্দেশ্যে। বাঘাবাটার যাওয়ার পথে এই সামনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটিকে অমৃতসরের ইন্ডিয়া গেট হিসাবে বলা হয়। দেখুন সামনে যে গেটটি দেখা যাচ্ছে, सामने 80 फुट ऊंची तलवार है वो रही 80 फुट ऊंची तलवार। আচ্ছা, আর দেখুন বাম দিকে দেখা যাচ্ছে এই যে 80 ফুট উঁচু একটা তলোয়ার। वार मेमोरियल। তো দুটোই আপনারা কিন্তু এই রাস্তাতে যাওয়ার পথে আপনারা কিন্তু দেখার সুযোগ পাবেন। দেখুন 80 ফুট লম্বা, মানে বুঝতেই পারছেন কতটা উঁচু। তো এই সমস্ত জায়গাগুলোকে আপনারা আলাদা আলাদা করে এসে কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। পাঞ্জাব স্টেট ওয়ার মেমোরিয়ালের মধ্যে ঢুকতে গেলে আপনারা কিন্তু এই 80 ফুট উঁচু
এই তরওয়ালকে আপনারা দেখে নিতে পারবেন। এই যে স্ট্যান্ডটা আমি ছেড়ে আসলাম, এটা হচ্ছে আটারি, মানে আমাদের ইন্ডিয়ার একেবারে কিন্তু লাস্ট গ্রাম বলা যেতে পারে। গোল্ডেন টেম্পল থেকে এই বাঘা বর্ডারের টোটাল ডিস্টেন্স হচ্ছে গোল্ডেন টেম্পল থেকে কিন্তু 35 কিলোমিটার, টাইম লাগবে মোটামুটি ওই 1 ঘন্টা মতো। সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন দেখুন, রেলওয়ে স্টেশন আটারি বর্ডার বলে লেখা আছে। এই জায়গাতেই কিন্তু আমাদের হিন্দির একটা ফেমাস সিনেমার শুটিং হয়েছিল, যেটা কিনা গদর সিনেমা। দেখুন এই বোর্ডটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করুন। ইসলামাবাদ 322, লাহোর 24, আর ইন্ডিয়া পাক বর্ডার হচ্ছে 2 কিলোমিটার। জাস্ট মানে এখান থেকে আর জাস্ট 2 কিলোমিটার যেতে গেলে আমাদের ইন্ডিয়ার সেই বাঘা বর্ডার যেটাকে আমরা বলে থাকি। তো এই হচ্ছে লাস্ট বোর্ড আর লাস্ট গ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রবেশ করে গেলাম এই বাঘা বর্ডারের মধ্যে। বাঘা বর্ডারের মধ্যে প্রবেশ করার পরে মোটামুটি 500 মিটার মতো আপনাদেরকে সামনের দিকে হেঁটে যেতে হবে। তারপরে আপনারা কিন্তু পাবেন সেই স্টেডিয়াম যেখানে এই প্রোগ্রামটা হয়। এই সমস্ত ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে ডিসপ্লে থাকে না, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে আনা কিন্তু নিষেধ আছে। লাহোর 22 কিলোমিটার, তার মানে এটা কখনোই ভেবে নেবেন না যে আমি কিন্তু লাহোরে গেছি। আমি চলে এসেছি এই মুহূর্তে বাঘা বর্ডার। 37 মিনিটে আমি কিন্তু প্রবেশ করে গেলাম এই বাঘা বর্ডারের মধ্যে। দেখুন ইন্ডিয়াস ফাস্টেস্ট লাইন অফ ডিফেন্স বলে এখানে লেখাও রয়েছে। আর ওই ডান সাইডে যে সমস্ত জায়গা, যে সমস্ত লোকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বুকিং করে নিয়ে আসতে। আর যেগুলো সাধারণ জেনারেল লোক আছে সমস্ত সব এই ধরনের জায়গাতে কিন্তু আসে। চেষ্টা করবে আপনারা একটু সকাল সকাল আসা, হলে কি হবে, এই যে বসার এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে চারদিক মিলিয়ে, তাহলে কিন্তু আপনারা কিন্তু বসার কিন্তু জায়গা পেয়ে যাবেন। এদিকটা হচ্ছে ইন্ডিয়ার দিক, আর সামনের দিকে মিলিয়ে ওই জায়গাটা হচ্ছে দেখুন পাকিস্তান দেখা যায়। তবে এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, জেনে রাখুন। 5টা বেজে 59 মিনিটে ফাইনালি শুরু হয়ে গেল এইরকম ধরনের প্রোগ্রাম। সমস্ত মহিলাদেরকে ডেকে নিয়ে এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু করা হচ্ছে। দেখুন তবে আমাদের ইন্ডিয়ার দিকে যত লোক আছে, পাকিস্তানের দিকে দেখুন মোটামুটি কিন্তু ফাঁকাই কিন্তু দেখা যাচ্ছে। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে কিন্তু এখানে ছবি তুলে নিচ্ছে। আর সূর্য দেখুন প্রায় এই পাকিস্তানের দিকে কিন্তু অস্ত যাচ্ছে। তো এই বাঘা বর্ডারে আসতে গেলে আপনারা এইরকম যেমন আই লাভ ইন্ডিয়া এয়ারক্রাফট দেখতে পাবেন, একই রকমভাবে এখানে কিন্তু আপনারা কিন্তু কামানও কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এই হচ্ছে কামান। তো প্রোগ্রাম দেখা কমপ্লিট, যাচ্ছি এখন অটোর কাছে। দেখুন এখন 7টা বেজে 15 মিনিট। তো চলুন এখন যেতে হবে গাড়ির জন্য, কারণ গাড়ি 7টার সময় আপনাদেরকে টাইম দিবে। এইখানে একটা জিনিস আপনাদেরকে জানানোর ছিল, দেখুন হেডফোন আমার কাছে কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বিএসএফদের কাছে আসতে গেলে ওরা কিন্তু রীতিমতো কনসিডার করছে। ওরা নিজেরাই বলছে যে বাইরে রাখতে গেলে 100 টাকা নিয়ে নিবে, চলুন এনাকে যেতে দিন। এইভাবে করে আমাকে কিন্তু ছেড়েছে, ভয় পাবেন না। তবে মোবাইল টোবাইল সঙ্গে নিয়ে আসবেন, পাওয়ার ব্যাংক ভুলবশত যদি নিয়ে আসেন অবশ্যই আপনারা কিন্তু কথা বলে নেবেন, অনেক সময় কিন্তু ছাড়ছে। আর অটোওয়ালারা নিয়ে আসছে কম করে, তারপরে ওরা কী করছে এখানে এসে ওই ব্যাগ ট্যাগ রাখার ওই কাউন্টারে আপনার সঙ্গে যোগাযোগ করাবে, যাতে আপনারা ভয়তে আপনারা ওখানে রেখে করে আপনারা সেরকম করবেন না। এখানে যে সমস্ত আমাদের ইন্ডিয়ান জওয়ানরা আছে তারা প্রত্যেকেই কিন্তু হেল্পফুল এবং প্রত্যেকে কিন্তু রীতিমতো হেল্প করছে এই সমস্ত ব্যাপারের জন্য। না হলে আমার কাছ থেকে কিন্তু 100 টাকা নিয়ে নেওয়া হতো, আমাকে ওনারা হেল্প করে যখন আমাকে কিন্তু নিয়ে যেতে দিয়েছে। খুব সুন্দর লাগবে এখানকার প্রোগ্রাম, এতটুকু আপনাদেরকে বলে রাখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অমৃতসরের গোল্ডেন টেম্পলে। ভিডিওতে শেয়ার করলাম এই অমৃতসরে এসে আপনারা কি কি ঘুরে দেখবেন। সবার প্রথম আমি আজকে এসে এই মন্দির দর্শন করেছিলাম সকালবেলা, তারপরে চলে গেছি জালিওয়ানাবাগে। জালিওয়ানাবাগ দেখে নিয়ে আমি চলে গেছিলাম আজকেই বাঘা বর্ডার দেখার জন্য। বাঘা বর্ডার দেখে নিয়ে আবার এখানে চলে এসেছি লাঙ্গরে খাওয়া দাওয়া করার জন্য। 10:30 বাজে এখন ঘড়িতে। এখন আমি এই আবার গোল্ডেন টেম্পলের পাশে আজকে আরও একটা কিন্তু হোটেল নিয়েছি, যেই হোটেলের ভাড়া নিয়েছে শুধুমাত্র 400 টাকা, এবং সেটা কিন্তু অবশ্যই এসি রুম। তো চলুন সেই রুমটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই হোটেলে এসে আমি স্টে করেছিলাম। এই হোটেলটা হচ্ছে একেবারে গোল্ডেন টেম্পলের জাস্ট পাশেই, আপনাদেরকে একবার লোকেশনটা দেখাচ্ছি। আর এই হোটেলের রেট আমার কাছ থেকে নেওয়া হয়েছে 400 টাকা। ফেসিলিটির দিকে যদি বলা যায় যে কী কী রয়েছে রুমের মধ্যে, চলুন একবার সেটা একবার আপনাদের দেখাই। প্রথমত দেখুন এইখানে রয়েছে একটা ডবল বেড, ঠিক আছে, যেটা 5-7-এর একটা খাট রয়েছে। 2 জন তো ভালো মতো থাকাই যাবে, সঙ্গে ব্ল্যাঙ্কেট দিয়েছে। আমি যেহেতু বেরোচ্ছি আজকে, দ্বিতীয় দিনে ভিডিও করছি, মানে রুমটা একটু খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন। এসি কিন্তু এখনও চলছে, দেখুন এই যে 16তে কিন্তু এসি চলছে রীতিমতো। তো এই হচ্ছে এসি রুম কিন্তু, হ্যাঁ, চারিদিক মিলিয়ে এরকম টাইলস করা রয়েছে এই রুমের মধ্যে। তাছাড়াও রয়েছে উপরে কিন্তু ফ্যান এবং এতগুলো কিন্তু লাইটের কিন্তু অপশন রয়েছে। ওই দিকটাতে একটা বেড সাইড টেবিল, সঙ্গে এই দিকটাতেও রয়েছে একটা বেড সাইড টেবিল। এদিকে রয়েছে টিভি, তবে আমি চালাইনি। আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে দেখুন 11টার সময়, ঠিক আছে। আর এখানে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে বাইরে একটা সুন্দর আপনার কিন্তু ভিউ পেয়ে যাবেন। এই দেখুন এখন যদিও অন্ধকার বোঝা যাচ্ছে না, বড় একটা মিররের অপশন। এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকটাতে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে কোমোড, এখানে রয়েছে বেসিন। তবে এই বাথরুমের মধ্যে কোনো রকম মিররের ব্যবস্থা নেই, তবে কিন্তু গিজার রয়েছে। তো নম্বর আমি আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যদি আপনারা মনে করছেন যেখানে এসে থাকবেন। গোল্ডেন টেম্পলের একেবারে জাস্ট পাশেই রয়েছে। আজকে আমার ট্রেন রয়েছে এখন অমৃতসর থেকে প্রথমত কলকাতা অবধি।
আর এই ট্রেনের টাইম হচ্ছে 5:55 এখান থেকে ছেড়ে যাওয়ার রাইট টাইম মানে অমৃতসরে। আর আমি এখনও রীতিমতো হোটেলের মধ্যে রয়েছি। যদি টাইমের কথা বলা যায় 4:55 ঠিক আছে, ফটাফট করে বেরাই এখান থেকে। আর 1 ঘন্টা হাতে সময় আছে এখান থেকে। এখন আমাকে টোটো, অটো, রিক্সা জানি না কি পাবো, কত তাড়াতাড়ি পৌঁছানো যায় চলুন সমস্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে লেখা রয়েছে, আর এই হচ্ছে তার ফোন নম্বর, এই হচ্ছে তার ফোন নম্বর। তো একেবারে কিন্তু গোল্ডেন টেম্পলের পাশেই। দেখুন জাস্ট হাঁটা পথে কিন্তু 1 মিনিট, আপনাদেরকে সেটা একবার দেখিয়েও দিই। स्टेशन कितने का? ज़्यादा बता रहे हो? 80 देंगे। এই হচ্ছে দেখুন গোল্ডেন টেম্পল, একেবারে জাস্ট পাশেই রয়েছে, মানে 100 মিটারও না, ওই ধরেন 20-25 মিটার মতো হবে। ওই দেখুন ওই হোটেল দেখা যাচ্ছে, আর এই হচ্ছে গোল্ডেন টেম্পল। ঘড়িতে 5:39। ফাইনালি আমি পৌঁছে গেছি ট্রেনের কাছে। দেখুন মানে সাইড লোয়ার সাথে অমৃতসর থেকে কলকাতা অবধি আসার জন্য এটা কিন্তু একেবারে কিন্তু বেস্ট ট্রেন। এই 12358 দুর্গায়না এক্সপ্রেস, এই ট্রেনের টোটাল টাইম অমৃতসর থেকে কলকাতা স্টেশন অবধি 29 ঘন্টা 40 মিনিট। চাইলে আপনারা এই ট্রেনে আসতে পারেন। এই ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু কোচ রয়েছে। জেনারেল কামরার সঙ্গে সঙ্গে এর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্লিপার ক্লাস, থার্ড এসি, এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস। আর ট্রেনের যদি টাইমিংয়ের যদি কথা বলা যায় 29 ঘন্টা 40 মিনিটে শুধুমাত্র আপনাদেরকে অমৃতসর থেকে এই কলকাতা অবধি কিন্তু আপনাদের পৌঁছে দিবে। আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই ট্রেনের জার্নি, যেহেতু এই ট্রেনের যে স্টপেজগুলো রয়েছে এটা কিন্তু অনেকটা লং ডিস্টেন্সের। কোনোটা হয়তো 200 কিলোমিটার, কোনোটা হয়তো 100 কিলোমিটার, কোনোটা হয়তো 150 কিলোমিটার। যার জন্য এখানে যেহেতু স্টপেজও কম রয়েছে বলে সমস্ত স্টেশনগুলোতে সবসময় কিন্তু বিফোর টাইমে ঢুকছে। 11:11 আর এই জায়গাটাতে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমাদের ট্রেন এই মুহূর্তে নিয়ার দমদম দেখাচ্ছে এবং ট্রেন অ্যাডভান্স পৌঁছাবে হচ্ছে 11:16। মানে বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স পৌঁছবে আমাদের এই ট্রেন। যার জন্য এই ট্রেনটা আমার কিন্তু বেস্ট মনে হয়েছে। যদি আপনারা মনে করছেন যে পরবর্তীতে আপনারা অমৃতসর আসবেন, আপনারা অতি অবশ্যই কিন্তু এই ট্রেনে আপনারা কিন্তু জার্নি করতে পারেন। এবার আসি আসল কথাই, যে কিভাবে করে কম খরচে এই ট্যুর প্ল্যানকে আপনারা করবেন। ভিডিওর শুরু থেকে শুরু করে এই অবধি মোটামুটি সমস্ত জায়গারই খরচ কম বেশি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। যা করতে পারিনি তা হচ্ছে ট্রেনের ভাড়া আর কিছু কিছু জায়গার খাওয়ারের খরচ। প্রথমত আসি খাওয়ারের খরচের কথাই। তাই বলে রাখি, জম্মু স্টেশনের নামার পর থেকে পুরো অমরনাথ যাত্রা চলাকালীন আপ টু চন্দনওয়ারি অবধি খাওয়ারের জন্য আমার কোনো টাকা খরচ হয়নি। এছাড়া শ্রীনগরে থাকাকালীন শঙ্করচারিয়া মন্দির যেদিন আমি দর্শনে গেছিলাম সেদিন আমি একবেলার জন্য লঙ্গরের সুবিধা পেয়েছিলাম। তাছাড়া মাতা বৈষ্ণব দেবীকে যেদিন আমি দর্শন করতে গিয়েছিলাম ঠিক সেদিনটাতেও আমি লঙ্গরের সুবিধা পেয়েছিলাম, তাই সেদিনটাতেও কিন্তু আমার কোনো রকম খরচ হয়নি। মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করার পরে আবারও আমি চলে এসেছিলাম জম্মুর সেই ভগবতীনগর বেস ক্যাম্পে, যার ফলে সেখানেও আমার খাওয়ারের জন্য কোনো খরচ হয়নি, কারণ সেখানেও কিন্তু অলরেডি লঙ্গর ছিল। এরপর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে সরাসরি চলে এসেছিলাম অমৃতসরে। আর অমৃতসরে ছিলাম গোল্ডেন টেম্পলের একেবারে পাশেই। আর যেহেতু গোল্ডেন টেম্পলের পাশে আমার হোটেল ছিল, যার ফলে গোল্ডেন টেম্পল থেকেই আমি লঙ্গরের সুবিধা পেয়েছিলাম যেই কয়দিন আমি অমৃতসরে ছিলাম। যার ফলে এইখানেও আমার খাওয়ারের জন্য কোনো রকম খরচই হয়নি। যে সমস্ত জায়গায় খাওয়ারের জন্য খরচ হয়েছিল তার একটা হিসেব, এছাড়া ট্রেনের ভাড়া সঙ্গে আর কোথায় কি খরচ করেছিলাম তার একটা লিস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মধ্যে যারা যারা এই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন, কথা দিচ্ছি আপনাদের 2026 সাল বলে নয়, 2027-28 যখনই আপনারা এই অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গাকে আপনারা ঘুরে দেখবেন, এই ট্যুর প্ল্যান আপনাদের ভীষণভাবে উপকৃত করবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের মধ্যে কেউ জানাশোনা মানে এই ট্যুর করতে চাই তবে তাদের কাছে এই ভিডিও অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।